বাংলাদেশের যে বাস্তবতা বিরাজ করছে সেখানে কিন্তু দেখেন প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলুম, দমন, পীড়ন, হত্যা এমনকি জেলখানায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ না। এখন পর্যন্ত অর্ধশতের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় হত্যার শিকার হয়েছেন, অভিযোগ উঠেছে। এবং এখন পর্যন্ত আপনি দেখেন কয়েক হাজার, 10,000-এর বেশি নেতাকর্মী বছরের বেশি সময় ধরে জেলখানায় বন্দী আছেন এবং মামলা নেই এমন অসংখ্য নেতাকর্মীকে প্রতিদিন পাবেন যে কোথাও না কোথাও রাতের অন্ধকারে গিয়ে বাড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তুলে আনা হচ্ছে। তো এই যখন পরিস্থিতি, তখন এই যে নির্বাচনের জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো এই সরকারের অধীনে সম্ভব না, এটি একদম স্পষ্ট হয়ে উঠছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে বিশ্বাস করতে শুরু করেছে যে ভাবমূর্তি, যে লেবাস নিয়ে, যে ছদ্মবেশ নিয়ে মোহাম্মদ ইউনূস এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং তার প্রতি সেই সময়ে গত বছরের আগস্টে যখন ইউনূস ক্ষমতা নিয়েছিলেন তখন সাধারণ মানুষের যতটুকু আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গায় ইউনূস ছিলেন সেটি এখন কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে। মানুষের অবিশ্বাস, সন্দেহ এবং সর্বতোভাবে এই সরকার প্রতিটি ক্ষেত্রে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই ব্যর্থতার কারণেই কিন্তু মানে এই সরকারের অধীনে একটি নির্বাচন আয়োজন, মানে এটি একটি জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এই সরকার সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে আয়োজন করতে পারবে, এটি মানে অসম্ভব, অবাস্তব। তুষার, আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। এটা আমার পর্যবেক্ষণ, আপনার কি পর্যবেক্ষণ সেটা আমার জানার ইচ্ছা। আমি এরপরে বদরুল ভাইয়ের কাছে যাব। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে কিশোরগঞ্জ, কয়েকটা জায়গা আছে, কয়েকটা জেলা আছে, ধরে নেওয়া যায় যে এগুলা আওয়ামী লীগের ঘাঁটি, এগুলা ভোট ব্যাংক, যেমন গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এসব জায়গায় আওয়ামী লীগ খুব শক্তিশালী। কিশোরগঞ্জের একজন বিএনপির নেতা উনি প্রকাশ্যে বলেছেন যে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখন নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা যদি ধরে নেই, কথার কথা যদি ধরে নেই যে নির্বাচন ঘনিয়ে আসছে, এখন নির্বাচনের আগে আগে কি এগুলা কোনো ধরনের বলবো যে এগুলা কোনো ধরনের ট্রিক্স, যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ যদি দাঁড়াতে না পারে, আওয়ামী লীগের ভোট যেন বিএনপি পায়, সেজন্য বিএনপি থেকে লোক এনে দেখানো হচ্ছে যে সে আওয়ামী লীগে যোগ দিয়েছে, এরকম কিছু? না দেখেন, নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ দল হিসেবে অংশ নিতে না পারলে আসলে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কতটুকু ভোট কেন্দ্র দিকে যাবে বা যাওয়ার সুযোগ পাবে সেটি কিন্তু খুবই মানে প্রশ্ন সাপেক্ষ। কারণ এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগের একটি ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা যদি, কর্মী যদি, পরিচিত মুখ কোনো কর্মী যদি প্রকাশ্যে আসছেন, সঙ্গে সঙ্গে তার উপরে হামলা হচ্ছে বা তাকে গ্রেপ্তার করা হচ্ছে, ধরে নেওয়া যাওয়া হচ্ছে। তো সেই বাস্তবতার মধ্যে যদি কোনো নির্বাচন আয়োজন হয়, সেখানে আপনি বিএনপি থেকে বা অন্য দল থেকে যাদেরকে আওয়ামী লীগে নিয়ে আসেন, আওয়ামী লীগে ভেড়ান, এটি দিয়ে আসলে সাধারণ মানুষকে মনে হয় না যে তাদেরকে মানে একটা কাভার করা যাবে, কোনোভাবে এটি সম্ভব না। আওয়ামী লীগ যদি কেবলমাত্র দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ পায়, সেক্ষেত্রেই কেবল আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি হয়তো উৎসবমুখর পরিবেশে বা সর্বতোকরণে যাবে, ভোট কেন্দ্রের দিকে যাবে বা ভোট দিতে চাইবে। এর বাইরে অন্য কোনোভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নামে বেনামে স্বতন্ত্র যেভাবেই যারাই নির্বাচন করুক, তারা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পাবে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ তুষার। বদুল ভাই, আমরা যখন এই অনুষ্ঠানে ঢুকবো করছি, তার আগে আমার এখানে সকাল হলো একটা খবর দেখলাম যে মেট্রো রেলের একটা প্যাড বিয়ারিং সম্ভবত খসে পড়েছে, এতে হতাহত হয়েছে। তো একটা গভর্নমেন্ট আজকে 15 মাস ধরে তারা দেশের বিভিন্ন সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারছে না। তারা নাকি সবচেয়ে জনপ্রিয় সরকার বাংলাদেশের, তাদের মতে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার। তারা দেশের কোনো সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারছে না। দেশ কিভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে সেটা মানুষ ভালো বলতে পারবে এবং দেখতে পাচ্ছে মানুষ। একটা আদালতের মাধ্যমে তারা সেনাবাহিনীর বিচার কার্য চালানোর মতন কাজ করছে। এই যে সেনাবাহিনীর বিচার কার্য চালানো তাদের আইসিটি আদালতের মাধ্যমে, এই যে একটা নজিরবিহীন কাজ, এবং তারা বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে তারা প্রথম এ ধরনের কাজ করছে। ইতিহাস কি বলে বদরুল ভাই? এই কাজের যে কথা তারা বলছে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা পাকিস্তানের একজন আর্মির সাথে খুবই ঘনিষ্ঠভাবে বসে আছেন, সেই ছবি সবাই আজকে শেয়ার দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে যে ইতিহাস সত্যিকার অর্থে বদরুল ভাই এখানে কি বলছে? এরা তো ইতিহাসের অপব্যাখ্যা দিচ্ছেন। আর এরা তো গত বছর আগস্ট মাস থেকে তারা তো ইতিহাস আর রচনা করেনি, ইতিহাস তৈরি করছে না। যা ইতিহাস আমাদের আছে বা ছিল, এটা ধ্বংস করছেন। তো সেখানে তারা যখন ইতিহাসের কথা বলে,
আর তারা যখন বলে যে সবচাইতে জনপ্রিয় সরকার, অনির্বাচিত একটা সরকার, একটা ষড়যন্ত্রের মাধ্যমে এসছে, মেটিকুলাস ডিজাইন ইউনুসের ভাষায়, সেই সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা সরকারকে বসানো হয়েছে, রেজিম চেঞ্জ যেটা বলি, এটা করা হয়েছে। তো সেটা তো গ্রহণযোগ্য না। তো তারপর যেটা আপনি যেটা বললেন যে যে তারা কি গত 15 মাসে তারা দেশের জন্য কি করেছেন, কি তৈরি করেছেন? তৈরি কিছু করেন নাই। যা হয়েছে কোনো কিছু সৃষ্টি করেন নাই, যা কিছু করেছেন ধ্বংস করেছেন। আপনি অর্থনীতির দিকে দেখেন, সাধারণ মানুষের জীবনযাপনটা কিভাবে আজকাল পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু একদম এই যে আপনার যে ডাল ভাত কথা শাক সবজি কিছুই কিনতে পারছে না। যেখানেই বাজারে যায়, গ্রামে হোক বা শহরে হোক, তার যে আয়ের তার যে আয়ের উৎস, সেই আয় হয়তো আছে, কিছুটা আছে, কিন্তু জিনিসপত্রের দামের কারণে সে কিছু ক্রয় করতে পারছে না। এবং সবাই কিন্তু প্রত্যেক পরিবারে, আমাদের জানা আছে প্রত্যেক পরিবারে কিন্তু কি কি জিনিস বর্জন করা হয়েছে, কি কি শাকসবজি বর্জন করা হয়েছে, এটা আমরা জানি। মাছ মুরগি তারা তা হাতের বাইরে চলে গেছে। তারপরে এরা বারবার মিটিং করেন, সভা করেন, বড় বড় রিপোর্ট দেখি পত্র পত্রিকাতে, দেশে বিদেশি বিনিয়োগ আসছেন, এই হচ্ছে ওই হচ্ছে, বিনিয়োগ তো কিছুই আসছে না। তারপরে যেটা হচ্ছে তারা পররাষ্ট্রনীতিতে, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি একটা ছিল, আওয়ামী লীগের সময় যেটা ছিল, ব্যালেন্সড একটা পররাষ্ট্রনীতি ছিল, ওই পররাষ্ট্রনীতি নীতির আমরা কোনো হদিস পাচ্ছি না। পররাষ্ট্রনীতি বলে কিছু নেই, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা তারই একজন সহকর্মীর কথা খণ্ডন করেন ভারতের সাথে সম্পর্ক চুক্তি সংক্রান্ত বিষয়। তো সেখানে দেখা যাচ্ছে একই সরকারের ভিতরে বিভিন্ন ভাষায় কথা বলা হচ্ছে। তো এই যে আমরা যে ইতিহাসের কথা যদি বলি, যে যে নির্বাচনের কথা যেটা আমরা শুরু করলাম, যে নির্বাচন যদি হয় কিভাবে হবে। নির্বাচন তো আমরাও দেখেছি। আমরা 1971 সালে আমরা এটা মনে আছে যে ইয়াহিয়া খানের সামরিক সরকার অনেকগুলো আওয়ামী লীগের যত গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা মুক্তিযুদ্ধে চলে গিয়েছেন, তাদের কিন্তু তাদের সিট বাতিল করে দিয়েছেন। আবার হাতে গোনা কয়েকজনকে, আওয়ামী লীগের লোকজনকেই তারা আবার তাদের সিটটা বজায় রেখেছেন। তো ওই সেই এই ধরনের নির্বাচন তো আমরা দেখেছি, ফলাফল কি হয়েছে সেটা আমরা দেখেছি। এখন যদি এই সরকার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, সেই নির্বাচনের কোনো অর্থ হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। না দেশের ভিতরে গ্রহণযোগ্য হবে, দেশের ভিতরে এই জন্য গ্রহণযোগ্য হবে না যে যারা সত্যিকার নির্বাচন চায়, যেই দলকেই ভোট দেন না কেন, কিন্তু ভোটার যদি না যায়, ভোটার তো জানবে যে আমরা বাংলাদেশে তো দেখেছি অতীতে নির্বাচন হয়েছে 1986 সালে, আমরা 86 সাল নির্বাচন, 88 সালের রাষ্ট্রপতি নির্বাচন জেনারেল এরশাদের সময় কয়জন গিয়েছিল ভোট কেন্দ্রে? তো সেই ধরনের নির্বাচন হলে তো আর গ্রহণযোগ্য হবে না। যেটা হচ্ছে নির্বাচন একটা করতে হলে একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা নির্বাচন করতে হয়, সে যেই নির্বাচন এই সরকারের মাধ্যমে হবে না, অন্য সরকার আসতে হবে। কারণ এই সরকার তো একদম আপনার দাগি হয়ে গেছেন। এরা দাগি হয়ে গেছে, এটা তো আপনি দেখেন যে এরা কোনো কিছু সৃষ্টি করেনি। প্রথম দিন থেকেই একদম 5ই আগস্ট থেকে, আর ইউনূস এসছে 8ই আগস্ট, সেদিন থেকে প্রত্যেকটা জায়গায় ধ্বংস, হত্যাযজ্ঞ, জেল জুলুম এগুলি চলছে। তো এই জন্য এই সরকার যতদিন থাকবে, যতদিন সরকারকে টিকিয়ে রাখা হবে, ততদিন কিন্তু দেশের জন্য খুব ক্ষতিকর। যার জন্য আমরা বলছি, আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসবে, এবং পরিবর্তনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার। আমি যেটা মনে করি তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার, এবং নতুন সরকার একদম নিরপেক্ষ সরকার আসতে হবে। সেই সরকারের মাধ্যমে একদম খোলা রাজনীতি করতে হবে, উন্মুক্ত রাজনীতি। আবার আমাদের তাইমুর যেটা বললেন যে এমন না হয় যে একদম নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দিল কিন্তু শেষ মুহূর্তে, একদম একদম শুরু থেকেই মাঠ খুলে দিতে হবে, যাতে করে দেশটা গণতন্ত্রের দিকে যেতে পারে, পরিপূর্ণভাবে আমরা একটা দেশে নির্বাচিত সরকার পাই। কিন্তু সেই সরকার, যেটা বললাম আবার বলছি, নতুন একটা সরকারের মাধ্যমে আসতে হবে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসতে হবে। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির ভূমিকাটা কি হবে এটা আমরা অপেক্ষায় থাকবো। এবং রাষ্ট্রপতি ক্ষমতা আছে, তিনি এখনো আছেন, যদিও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল তাকে ক্ষমতা, তার বঙ্গভবন থেকে বের করে দেওয়ার জন্য, অপসারিত করার জন্য, সেটা তিনি করেননি।
এখন তিনি কি কাজটা তিনি কিভাবে এই বিষয়টা দেখছেন, আর এই যে আপনার আদালতে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি যে আপনার শুনানিগুলি হবে বা হচ্ছে, সেটা আমাদের দেখার বিষয়। তো আমি মনে করছি যে ডিসেম্বর মাসের মধ্যে একটা পরিবর্তন আসবে, এবং পরিবর্তনের মাধ্যমে যে নির্বাচন, যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না, এই সরকারের অধীনে হবে না, হয়তো ফেব্রুয়ারি নির্বাচন হবে কিন্তু অন্য একটা সরকারের মাধ্যমে, হয়তো ফেব্রুয়ারিতে হবে না, হয়তো এপ্রিলের দিকে যাবে, কিন্তু ভালো নির্বাচন করতে গেলে এই যেই সরকার দেশে এতগুলি জিনিস ধ্বংস করলো, ঐতিহ্য ধ্বংস করলো, ইতিহাস ধ্বংস করলো, এখনো ইতিহাস ধ্বংস করার চেষ্টায় আছে। পাকিস্তানের সাথে এত সম্পর্ক গড়ে তোলার দরকারটা কি? পাকিস্তান রাষ্ট্র তো নিজেই একটা ওই ধরনের রাষ্ট্র যার মধ্যে কোনো শক্তি নাই, কিছু নেই। যে দেশের প্রধানমন্ত্রী আর যে দেশের আর্মি প্রধান গিয়ে বলে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে হবে, সেই দেশের আবার মান সম্মান থাকে কি? তো আমরা যেটা বলি যে এখানে আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হবে, এবং শুধু আওয়ামী লীগ না, যারা দেশকে ভালোবাসেন, ৭১-এর চেতনায় বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধ দেখেছেন বা মুক্তিযুদ্ধ সম্বন্ধে লেখাপড়া করেছেন, তাদের একটা ভূমিকা নেওয়া উচিত, এবং যত দ্রুত সেটা হয়, যত শক্তিশালী যেই ভূমিকাটা আমরা পাই, তাতেই আমাদের মঙ্গল। তুষার, বদরুল ভাই যেটা বলছিলেন আর কি, যে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, আমি নিজে নিজে ভাবছিলাম যে মনে করি যে একটা তত্ত্বাবধায়ক সরকার হলো, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হবে? আমি বাংলাদেশে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমার এরকম মনে হচ্ছিল, এবং এর মধ্যে আমি পড়ছিলাম যে আমাদের খুব দুঃখজনক অবস্থা যে আমাদেরকে এভাবে বসে জামাত নিয়ে আলোচনা করতে হয়, কারণ আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকার আমাদের হাতে এই জিনিসটা তুলে দিয়েছেন ৫ই আগস্টের প্রথম প্রহরে, জামাতে আমির বলে আমাদেরকে তুলে দিয়েছেন হাতে। এখন জামাত গণভোট চাচ্ছে, এবং এটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে। জামাতের চাওয়া পাওয়া নিয়ে আমাদেরকে স্বাধীন দেশে ভাবতে হচ্ছে তুষার। এই যে জামাতের গণভোট দাবি, এটার নেপথ্যে কি কাজ করছে সত্যিকার অর্থে? আচ্ছা, নেপথ্যে কি আছে তার আগে দেখেন, বাংলাদেশের এই যে সাধারণ মানুষ গণভোট দেওয়ার আয়োজন করা হয়েছিল ২ বার। আ উম এর জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে গণভোট প্রথম আয়োজন করা হয়েছিল হানা ভোটের মাধ্যমে। সেখানে বলা হয়েছিল যে জিয়াউর রহমানের এই কর্মসূচির সঙ্গে, নীতির সঙ্গে আপনারা একমত আছেন কিনা, হানা ভোট। সেইখানে দেখা গিয়েছিল 98.90, অলমোস্ট ৯৯ ভাগ ভোট হ্যাঁ ভোটের দিকে পড়েছিল। মানে এরকম একটি ফলাফল দেখানো হয়েছিল। দ্বিতীয় গণভোট হয়েছিল এরশাদের আমলে ৮৫ সালে। তিনিও একজন সামরিক স্বৈরাচার ছিলেন। তার নীতির প্রতি সমর্থন আছে কিনা এটা জানানোর জন্য। তো বাংলাদেশে ২ দফায় ২ টি অবৈধ রাষ্ট্রনায়ক অনিয়মতান্ত্রিক পন্থায়, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে তাদের শাসন ক্ষমতাকে ন্যায্যতা দেওয়ার জন্য তারা একটি প্রহসনের গণভোট, বাংলাদেশে ২ দফায় গণভোটের আয়োজনের রেকর্ড আছে জনগণের। ২ দফায় কিন্তু একটি অবৈধ সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। এইবারও দেখেন গণভোটের আবার আয়োজন আলাপ উঠছে কেন? এই সরকার, আমি শুরুতেই যেটি বলছিলাম, একটি অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার। এই সরকারের কোনো ধরনের আইনি ভিত্তি নাই। ফলে এই যে তাদের কর্মকাণ্ডের প্রতি এক ধরনের ন্যায্যতা তৈরি করা, বৈধতা পাওয়ার যে চেষ্টা, কারণ আপনি তো মনে, মনে জানেন যে আপনি কি করেছেন, কতটুকু অন্যায় করেছেন। তো এই যে তাদের প্রতি এই সরকার, যেই সরকার আওয়ামী লীগের সরকারের প্রতি, শেখ হাসিনার প্রতি যাদের অভিযোগ যে ৮০০ কতজন মানুষ হত্যার অভিযোগ দিয়ে তারা বিচারের চেষ্টা করছে, অথচ এই সরকারের গায়ে ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার দায় এই সরকারের কাঁধে। এই সরকারের কাঁধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক, প্রতিটি ভাস্কর্য, প্রতিটি চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়ার দায় কিন্তু এই সরকারের কাঁধে। এই সরকারের কাঁধে দায় রয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদীদের একটি অভয়ারণ্যে পরিণত করার দায়। তো এই সরকারের অপকর্মের শেষ নাই। এই সরকার তার মনের মধ্যে সবসময় কাজ করে, তারা জানে তারা কি, কি অন্যায় করেছে। ফলে এগুলো ইনডিমিনিটি নেওয়া, এগুলো গণভোটের মধ্য দিয়ে, প্রহসনের গণভোটের মধ্য দিয়ে তাদের প্রতি এক ধরনের বৈধতা আদায় করার চেষ্টা করে যাচ্ছে। যেহেতু এই সরকার চালাচ্ছে জামাত, সেই কারণেই কিন্তু জামাত কিন্তু প্রকাশ্যে, সরকারের প্রকাশ্য ফ্রন্ট হলো ইউনূস সরকারের, এই অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য ফ্রন্ট হচ্ছে জামাতে ইসলাম। তো এই জামাতকে দিয়ে তারা এই দাবিটা তোলার চেষ্টা করছে, কিন্তু এটি মূলত জামাত এবং সরকার একই জিনিস, এবং তাদের পক্ষ থেকেই এই গণভোট আয়োজনের, এবং এই গণভোটের
আয়োজন দেখেন, সামনে একটি যদি আপনি ফেব্রুয়ারিতে আপনি জাতীয় নির্বাচন করতে চান, তাহলে আপনার আরেকটি নির্বাচন করার আপনার সময় কোথায়? এই যে সরকার কোনো একটি কাজ, একটি ছোট্ট ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে না, সেইখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রতিটি ঘরে, ঘরে সন্ত্রাস। প্রতিদিন আপনি দেখবেন যে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন যে খালে বিলে লাশ পাওয়া যাচ্ছে, বাসাবাড়িতে গলাকাটা লাশ পাওয়া যাচ্ছে। প্রতিদিন অসংখ্য নারী ধর্ষণের শিকার হচ্ছে। কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে কোনো জায়গায় যে সরকার সাফল্য দেখাতে পারছে না, একটি সাধারণ ইভেন্ট যারা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে না, তাদের দ্বারা তো পরপর অল্প সময়ের ব্যবধানে ২ টি বড় নির্বাচন আয়োজন কখনোই সম্ভব না। তার মানে হচ্ছে যে এই সরকার এই ধরনের কথাবার্তা বলে কালক্ষেপণ করে জনগণের দৃষ্টি অন্যদিকে নির্বাচনের দিকে রেখে আমার অনুমান হচ্ছে তারা ভেতরে, ভেতরে আবার কোনো মেটিকুলাস ষড়যন্ত্রের মধ্যে আছে এবং সেই ষড়যন্ত্রের আ ফলাফল আমরা হয়তো ভবিষ্যতে শিগগিরই দেখতে পাবো। এই সরকার যে নির্বাচনের কথা বলেন, গণভোটের কথা বলেন এবং এই এই যে কথাগুলো বলছে, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে এগুলো কথার কথা, তাদের ভেতরে অন্য কোনো খেলা আছে। বদরুল ভাই, এই যে সেনাবাহিনীকে একটা প্রহসনের বিচারের মুখোমুখি করা হচ্ছে, এমতা অবস্থায় সেনাবাহিনীকে যখন এরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, তো সেনাবাহিনীকে ছাড়া, সেনাবাহিনীর সহায়তা ছাড়া গণভোট করার মতন কোনো অবস্থা কি সত্যিকার অর্থে প্রশাসনের আছে? না, বিন্দুমাত্র নাই, থাকবে না। সেনাবাহিনী, যেটা বললাম, ভবিষ্যতে যেই পন্থা গ্রহণ করা হবে, নতুন যদি আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, সেখানেও সেনাবাহিনীর সমর্থন দরকার। যদি জরুরি অবস্থা ঘোষণা করতে হয় রাষ্ট্রপতির মাধ্যমে, সেখানেও সেনাবাহিনী আপনার সমর্থন দরকার। আর এখন যেটা আমরা দেখছি যে সেনাবাহিনীর অফিসারদেরকে একটা প্রহসনমূলক বিচারে সিভিলিয়ান আদালতে নিয়ে আসে, আইসিটি তো যে আইসিটি ছিল, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যেটা দেখেছি যে কাজগুলি করেছে, এবং যে 1971 সালে যারা পাকিস্তানি দোসর ছিল তাদের যে বিচার করেছে এবং বৈধভাবে বিচার করেছে, সেই আইসিটি তো এখন নেই। তো যাদের বিচার করা হয়েছে তাদের সমর্থকদের হাতেই এখন আইসিটি। তো আইসিটির যে বৈধতা, সেটাও তারা নষ্ট করে দিয়েছে। এখন এই যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে, অফিসারদেরকে যে বন্দী করা হলো, সিভিলিয়ান আদালত বিচার করছে, এটা নিশ্চয়ই এটা সম্বন্ধে অনেক অসন্তোষ আছে। এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে অসন্তোষ আছে, এমনকি সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ আছে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী ছাড়া কোনো পরিবর্তন এরা যদি এখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে থাকে, যদি ধরে নিয়ে থাকে যে আমরা যা ইচ্ছা আমরা তা করতে পারি, সেনাবাহিনীকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, তারা কোনো রেসপন্স করতে পারবে না, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। কিন্তু সেটাও আমাদের একটা ভবিষ্যতের জন্য একটা বিষয় হয়ে যাবে। আমরা অতীতেও দেখেছি যে অনেক এই ধরনের বিচার হয়েছে। আগরতলা মামলার সময় দেখলাম, এবং বঙ্গবন্ধু যখন পাকিস্তানে আটকা ছিলেন, তখনও সামরিক আদালতের মাধ্যমে তার বিচার হয়েছে। সেই সব সামরিক আদালতের বিচার তো একটাও টিকেনি। আগরতলা মামলা যদিও সামরিক আদালতে ছিল না, কিন্তু আপনার ক্যান্টনমেন্টে ছিল, ঢাকা সেনানিবাসে ছিল, সেই বিচার একটাও টিকেনি। আর এখানে যখন আপনি এতগুলি অফিসারকে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? তাদের বিরুদ্ধে অভিযোগ কি? যে তারা অতীতের সরকারের সাথে তারা সম্পৃক্ত ছিল। এখন অতীতের সরকার যদি আপনি বিচার করতে চান, বলা হচ্ছে শেখ হাসিনার বিচার করবে, তো শেখ হাসিনা দেশে নেই, তার বিচার করা হচ্ছে। এখন যেইভাবে তার ডিফেন্স থাকার কথা, সেটা তো নেই। তারা হয়তো শেখ হাসিনাকে হয়তো একটা রায় দিয়ে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড, বা হয়তো ফাঁসির আদেশ দিয়ে দিবে, আইসিটি এটা করবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে ওইগুলো প্রহসনের বিচার কোনোদিন টিকে না। এই আপনি সেনাবাহিনীর অফিসারদের কথা বলেন, যে রাজনীতিবিদদের কথা বলেন, যারা বন্দী অবস্থায় আছেন, এদেরকে যে সবাই আদালতে নিয়ে আসে, এই সবাইকে আদালতে নিয়ে আসছে, সবাইকে হাত কড়া পরিয়ে নিয়ে আসছে, এগুলো তো কোনো আইনের শাসন না। এতে বোঝা যাচ্ছে যে মব রুল, এই মবের মাধ্যমে একটা মন্ত্রীকে, একটা এমপিকে, একটা শিক্ষককে, একটা প্রাক্তন প্রধান বিচারপতিকে আপনার হাত কড়া পরিয়ে নিয়ে আসছে। এতেই তো তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে। এবং তারা যদি ভেবে থাকে যে তারা একটা গণভোটের আয়োজন করবেন, হ্যাঁ, তাইমুর যেটা বলছেন, তিনি যে
জেনারেল জিয়ার উদাহরণ দিলেন, তার গণভোটের, জেনারেল এরশাদের গণভোটের উদাহরণ দিয়েছেন। ওখানে তাদের একটা একটা উপায় তারা বের করছে, তারা কিন্তু সামরিক শাসন ছিল, সামরিক শাসনের অধীনে, সামরিক শাসক ছিলেন দুইজনই, সামরিক শাসনের অধীনে তারা একটা দায়সারা আপনার গণভোট করে দিয়েছেন। আর এদের বর্তমানে যারা আছেন এদের তো সেই কাভারটাও নেই, এরা কিসের কাভারে ক্ষমতায় আছে, সেই একটা পুরোপুরি ভ্যাকিউম, এমটিনেস। বলে আর্টিকেল 106, 106, ওইটা আর্টিকেল 106 কে দেখেছে, কোন বিচারপতি দেখেছে, কোন প্রধান বিচারপতি দেখেছে, ওইটা ডকুমেন্ট কোথায়? মানে এই যে সবকিছু ফাঁকা, এই যে বারবার বলে যাচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। তো এই যে সবকিছুর উপর সব মিশিয়ে একটা তাল গোল পাকিয়ে দেওয়া এবং জনগণকে বিশ্বাস করার চেষ্টা, জনগণ কিন্তু বুঝে গেছে যে দেশে সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত যখন এখন বলে যে আমরা শেখ হাসিনাকে ফিরে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই, তাতেই বোঝেন যে তাদের যে আশাটা ছিল, হয়তো আশা ছিল 5ই আগস্টে, অনেকেই আশা ছিল, তাই যে তথাকথিত জুলাই সনদ একটা ঘোষণা করলো, একদম সেটা উপস্থিতি আপনি দেখেন। যারা এইসব দল, কয়েকটা দল, মানে ওয়ান ম্যান পার্টি যেটা বলি, নিজেই আছেন, তার পিছনে আর কেউ নেই, এরা গিয়ে এটা সই করলো। তো ভাবখানা এরকম যে বিরাট একটা কিছু করে ফেলছেন। তারপরে তার সংবিধান, দেশের সংবিধান 1972 সালে জাতীয় পরিষদের আমাদের যে আপনার যে কনস্টিটিউট অ্যাসেম্বলি ছিল, নির্বাচিত প্রতিনিধি, তারা এটি তৈরি করেছেন। সেই সংবিধান তারা একজন বিদেশি নাগরিকের মাধ্যমে এটা পরিবর্তন করতে চান। তো তার সব দিক দিয়ে যেটা বলি, একদম একটা এমটিনেস, একটা হলোনেস, একটা ভ্যাকিউম। এই ভ্যাকিউমের মধ্যে এই সব বাতাসে আপনি কতদিন সরকার চালাবেন? তো আমার যেটা মনে হয় এদের আপনি দেখেন ইদানিং তারা খুব বেশি কথা বলছে না, উপদেষ্টারা খুব বেশি কথা বলছে না, এবং বিএনপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ গিয়ে ইউনূসের কাছে গিয়ে বিশেষ কয়েকজন উপদেষ্টাদের সম্বন্ধে অভিযোগ করেছেন, এবং তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, পায়ের তলা থেকে তাদের মাটি সরে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে। যার জন্য হয়তো শেষের দিয়ে একটা মরণ কামড় দিবেন। মরণ কামড় কিন্তু আমরা ডিসেম্বর আপনার 1971 সালে 13, 14, 15 এই 3 দিন আমরা দেখেছিলাম কিভাবে আল বদর এবং পাকিস্তান বাহিনী কি মরণ কামড় দিয়েছিল, টিকেনি। তো মরণ কামড় কোনোদিন হয় না, ওই মারটা খেতে হয়, তাদের আপনার পরাজিত হতে হয়, সেটা আমরা দেখবো। তো এখানে তাদের উচিত যে যারা আছেন, এখনো এটা মনে করি, যদি এরা তো জানে এরা সরকারে আছে কিন্তু দেশের জন্য কিছু করতে পারেনি, বরঞ্চ দেশটাকে আরো তলানিতে নিয়ে গেছেন। এরা যদি ভদ্র হয়, শিক্ষিত হয়, ইতিহাস জ্ঞান সম্পন্ন হয়, তাদের উচিত, প্রধান উপদেষ্টা যিনি আছেন তার উচিত গিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে বলা যে আমি পদত্যাগ করলাম। কিন্তু এদের পদত্যাগ করার কোনো ইচ্ছে নাই। তৈমুর যেটা বলছেন, এদের হয়তো আরো দুরভিসন্ধিমূলক আরো কিছু করার পরিকল্পনা আছে। তুষার, বদরুল ভাই যেটা বলছিল যে এই যে একটা গভর্নমেন্ট, আপনি নিজেও প্রথমে বললেন এটার কোনো বৈধতা নেই, এটা সবগুলো কাজই সত্যিকার অর্থে অবৈধ, যে প্রক্রিয়াতেই যাক সংবিধানের আন্ডারে শপথ নিয়ে সংবিধানকে প্রতিনিয়ত লঙ্ঘন করাই হচ্ছে গিয়ে তাদের কাজ। তুষার, প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে দেশে যখন এই ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে তখন বিদেশি নানা রকমের ইউরোপীয় ইউনিয়ন, হ্যান ত্যান, এদের অনেক দৌড়াদৌড়ি আমরা কিন্তু দেখেছি, মানবাধিকার সংস্থাগুলোর দৌড়াদৌড়ি, নানা স্টেটমেন্ট দেখেছি। এইবার কিন্তু দেখেন এরকম নজিরবিহীন হত্যা, ধর্ষণ, লুট, যেটা বলি অগ্নিসংযোগ, ধ্বংস প্রতিনিয়ত চলছে। আন্তর্জাতিক মহল থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। তাদের এই যে সম্মতি, প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্মতি, এর কারণ কি তুষার? না, এটি হলো কি যে মোহাম্মদ ইউনূস তার দীর্ঘ জীবনের একটি বড় সময় কাটিয়েছেন আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করে। এটি আপনাকে স্বীকার করতে হবে, তার মূল শক্তি হচ্ছে তার বিদেশি বন্ধুরা। তো উনি যাদের পারপাস সার্ভ করেন তারাই ওনার মূল শক্তি। আপনি জানেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনো যোগাযোগ মোহাম্মদ ইউনূসের কখনোই ছিল না, এখনো নাই। উনি বাংলাদেশের মানে রাষ্ট্রীয় জাতীয় কোনো কিছুকেই কখনোই, বাংলাদেশের চেতনাকে কখনোই উনি ধারণ করেন নাই। উনি কোনোদিন জাতীয় স্মৃতিসৌধে যান নাই, উনি কোনোদিন কেন্দ্রীয় শহীদ মিনারে যান নাই, উনি কোনোদিন পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করতে ওনাকে দেখা যায় নাই। মানে বাংলাদেশের কোনো কিছুর সঙ্গে ওনার কখনোই কোনো সংযোগ ছিল না। ওনার মূল শক্তি তার আন্তর্জাতিক পর্যায়ে তার যারা বিদেশি বন্ধু প্রভু আমরা যাই বলি না কেন তারা। তো উনি দীর্ঘ সময় ধরে, আপনি যাদের কথা বললেন, বিভিন্ন পরাশক্তি
শক্তি, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক বড় বড় মানবতার ধ্বজাধারী যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গেই কিন্তু উনি দীর্ঘ জীবন কাটিয়েছেন, তাদের পারপাস সার্ভ করেছেন। তো ফলে তাদের সঙ্গে একটি বিশেষ ব্যক্তি সম্পর্ক থাকার কারণে আন্তর্জাতিক মহল উনি যখন ক্ষমতায় নিয়েছিলেন এবং ওনাকে ক্ষমতায় বসিয়েছেনও তার ওই প্রভুরা। তো ওনাকে ক্ষমতায় বসানোর পরে আপনি বসানোর সঙ্গে সঙ্গেই তো আর মানুষ আসলে আপনি একটি কাজ করলেন সাথে সাথে আবার আপনি তাকে সরিয়ে নেবেন, আসলে রাষ্ট্রীয় বিষয়গুলো এত দ্রুত হয় না। হয়তো ওনার যে আন্তর্জাতিক পর্যায়ে ওনার যে যোগাযোগ আছে সেখানে এখন ধীরে ধীরে হয়তো ওনার সম্পর্কে তথ্যগুলো যাচ্ছে, উনি কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, কত মানুষ হত্যা করেছেন, কিভাবে নিজের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য অনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন নিচ্ছেন, নিজের আত্মীয় স্বজন বন্ধুদের ব্যবসা বাণিজ্য কিভাবে রাতারাতি অনেক বেশি সুযোগ দিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু তার বন্ধুরা এখন হয়তো জানতে পারছে, কিন্তু তারাও কিন্তু সময় নিচ্ছে, যেহেতু এই আন্তর্জাতিক মিত্ররাই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। তারা বাংলাদেশে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন বিনিয়োগ করে নানানভাবে চেষ্টা করে একটি সরকারকে, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। ফলে তারা এই যে ইউনূসের যে অপকর্ম সেগুলোর বিরুদ্ধে এখনো সেভাবে কথা বলছে না। তবে এটি ঠিক যে ধীরে ধীরে এটি তাদের আসলে তাদের একটি মুখোশ আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেন বা ইউএন বলেন বা এই যে বড় বড় ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা বাংলাদেশে বড় বড় কথা বলে বেড়ায়, তাদের তো একটি মুখোশ নিয়ে চলতে হয়। তো তাদের এই মুখোশ রক্ষার্থেও হলেও তারা, আমার ধারণা যে ধীরে ধীরে বাংলাদেশে যেই হত্যাযজ্ঞ ঘটছে, বাংলাদেশে যেই বাক স্বাধীনতার রোধ করার যেই নিরন্তর চেষ্টা ইউনূস সরকার করে যাচ্ছে, যে জুলুম নিপীড়ন করে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে মুখ খুলতে শুরু হয়েছে এবং এটি আগামীতে আরো হয়তো কিছুটা বেশি দেখা যাবে। বদরুল ভাই, আমি একটা অপ্রাসঙ্গিক আর সত্যিকার অর্থে, যেহেতু এখানে নির্বাচন, গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা কথা বলছি, অনেকটা আপনার কাছে মনে হতে পারে যে এটা অপ্রাসঙ্গিক। মির্জা ফখরুলের একটা কথা আমি আপনাকে পড়ে শোনাতে চাই, যেহেতু আপনি একজন প্রথিতযশা সাংবাদিক এবং আপনার অনেক অভিজ্ঞতা, আপনার ইনসাইট অনেক কাজে লাগে আমাদের, সেজন্য আমি আপনাকে জিনিসটা পড়ে শোনাচ্ছি। মির্জা ফখরুল বলেছে, জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এসব এ জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে আমরা কিন্তু অনেকদিন ভেবেছি তিনি বিচক্ষণ একজন ব্যক্তি। এখন তার মুখ থেকে যখন এই কথাগুলো আসে তখন একটাই প্রশ্ন হয়, তাকে জিজ্ঞেস করতে হয়, তিনি ৭১ সালের ইতিহাসটা দেখেননি? তিনি তো অত বছর ধরে রাজনীতি করছেন, বিএনপির রাজনীতি করছেন, বিএনপির আমলে তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। তো বাংলাদেশের ইতিহাস তিনি জানেন না? এই যেসব ব্যক্তির নাম বলেছেন এদের কথা তিনি মনে রাখেননি? এদের ভূমিকা কি ছিল বাংলাদেশ জনগণের বিরুদ্ধে? এরা যে পাকিস্তান আর্মির, পাকিস্তান সেনাবাহিনীর সহদর ছিল এবং বাঙালিদের উপর অত্যাচার করেছে, ৩০ লক্ষ বাঙালি পাকিস্তানিরা মেরে ফেলছে এবং এদের সহযোগিতায় মেরে ফেলছে। তো যেটা সাধারণ মানুষ জানে, একটা কলেজের ছাত্র জানে, যেই যুবক 19৭১ সালে যুদ্ধ করতে গিয়েছিল বা যুদ্ধ করতে যাওয়ার পরিকল্পনা ছিল, যেতে পারে নাই, দেশের ভেতরে ছিল, সে জানে। তো তিনি এই ধরনের নতুন তথ্য, যেটা আমরা বলি রিভিশনিস্ট হিস্ট্রি, এটা তিনি যে দিচ্ছেন, এটা তো আমার লজ্জা লাগবে না, আপনার লজ্জা লাগবে না, ওনার তো লজ্জিত হওয়ার কথা। এটা এখন এই মুহূর্তে আমরা তাহলে ঘুরে ফিরে আবার বিএনপি রাজনীতির দিকে যেতে হয়। আমরা জিয়াউর রহমানের সময় দেখলাম যে হঠাৎ করে এক সাংবাদিক, ইত্তেফাকের সাংবাদিক ছিলেন, সিনিয়র সাংবাদিক, তিনি পরে জিয়াউর রহমানের আপনার মন্ত্রিসভায় ছিলেন, খন্দকার আব্দুল হামিদ, তিনি ফেব্রুয়ারি 19৭৬ সালে বাংলা একাডেমিতে আলোচনা হচ্ছিল ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে, কয়েক মাস পর, তখন তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়ে গেছে এবং আমাদের খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে, ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। তিনি ঘোষণা করলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই যে দেখেন, সেই প্রথম পদক্ষেপ, বাঙালি জাতীয়বাদের ভিত্তিতে আমরা যুদ্ধ করেছি, এখনো বিশ্বাস করি, জয় বাংলা আমাদের স্লোগান, জাতীয় স্লোগান। ওই যে ধারাবাহিকতা, সেখান থেকে এসে অনেকে কিন্তু এর মধ্যে আশা করেছিল, এবং মির্জা ফখরুল নিজেই বলছেন যে বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১-এর রাজাকারদের আপনার সমর্থন করবে এবং ওদের বিচার ঠিক মতো হয় নাই। কেন বিচার ঠিক মতো হয়নি? কেন? কোথায় অসুবিধাটা ছিল?
বিচার তো ঠিক মতো হয়েছে, সব এভিডেন্স দেওয়া হয়েছে। এবং যে শেখ হাসিনার প্রতি শেখ হাসিনাকে সমর্থন এই করতে হয়, শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ এই জন্য জানাতে হয় যে দুইটা যুগান্তকারী কাজ করেছেন। একটা হচ্ছে তিনি এইসব ব্যক্তিদেরকে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার করেছেন এবং এবং তাদের যে যে বিচারের প্রক্রিয়ার রায় কার্যকর করেছেন। এটা একটা ছিল। আরেকটা তিনি করেছেন যেটা বিএনপি করা উচিত ছিল, জাতীয় পার্টি করা উচিত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে এলো 1996 সালে, সেই দায়িত্বটা বঙ্গবন্ধুর যে হত্যাকারী এদের বিচার করার দায়িত্ব বঙ্গবন্ধুর কন্যার উপরেই চলে গেল। তো তাকে এটা করতে হয়েছে, তিনি করেছেন। কেন এই কাজগুলো যদি অন্য সরকার করতো, অন্য বিএনপি করতো, বা জেনারেল এরশাদ করতো, বা জেনারেল জিয়া রহমান করতো, তাদের প্রতি শ্রদ্ধা আমাদের অপরিসীম থাকতো। এগুলো তারা করেনি। বরঞ্চ এখন এই যে আপনি যে কথাগুলি পড়ে শোনালেন, মির্জা ফখরুল এটা বলেছেন, এটা যে তিনি বলেছেন, এটা বলে তো তিনি তার নিজের অবস্থানটাই নষ্ট করেননি, তার দলকেও আপনার প্রশ্নের সম্মুখীন করেছেন। তার দলের মধ্যে তো আপনার মুক্তিযোদ্ধা আছেন, মেজর হাফিজউদ্দিন আছেন, আরো বেশ কয়েকজন আছেন। তো তারা কি তার সাথে একমত যে এই সব ব্যক্তিদের যে বিচার করা হয়েছে, বিচার কার্য সম্পন্ন করা হয়েছে এবং এদেরকে আপনার ঠিকভাবে বিচার হয় নাই এবং একভাবে তারা একদম মার্টিয়ার হয়ে গেছেন, মির্জা ফখরুলের ভাষায় যদি বলে এরা শহীদ হয়ে গেছেন, এটা খুবই খুবই দুঃখজনক। শুধু দুঃখজনক না, লজ্জাজনক। এই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে ভবিষ্যতে যদি মির্জা ফখরুল ইসলামের মতো লোক আবার যদি ক্ষমতায়, বাংলাদেশের অবস্থা কি হবে? তারা তো জামাতকে নিয়ে রাজনীতি করেছেন, জামাত তাদের ছোট ভাই ছিল, এখন জামাত বড় ভাই হয়ে গেছে, বিএনপি পিছনে পড়ে গেছে। এটাও তাদের খেয়াল রাখা দরকার যে সাধারণ মানুষ, বাঙালি কিন্তু এগুলি ইতিহাস কিন্তু বোঝে নাই। বাঙালির অনেক রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু ইতিহাস বাঙালি কিন্তু কখনো ভুলেন না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম সেই ইতিহাসটা ভুলে গেছেন। মির্জা ফখরুলের এই কথাকে কিন্তু আরেকজন আবার ব্যাখ্যা করে দিয়েছেন। আপনি যেটা বলছিলেন যে বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, সেটা আমাদের এখন সন্দেহ করতে হবে যে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারা আছে কিনা। কারণ জয়নুল আবেদিন ফারুক উনি বলেছেন যতই উস্কানি দেওয়া হোক, আমরা 2001 সালে জামাত বিএনপি বন্ধু ছিলাম, এখনো বন্ধু, বন্ধু ভোট করব, এই রায় সবাই মেনে নিবে। আচ্ছা, ভালো কথা। ঠিক আছে। তা আমরা যেটা ভাবি যে বিএনপি হয়তো মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। না, বিএনপি বলবে না, বিএনপি মধ্যে কয়েকজন যারা আছে, হাতে গোনা কয়েকজন, তো সেই সম্ভাবনা তারা অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। এবং গত 15 মাসে আমরা তাদের বিভিন্ন কার্যক্রমে দেখেছি যে 32 নাম্বার ভাঙার ব্যাপারে কিন্তু বিএনপির খুবই উৎসাহ ছিল, বিএনপি সেটাতে লিড দিয়েছে এবং ওদের লোকেরা তো বুলডোজার নিয়ে এসছে। হ্যাঁ, বিএনপির কাছ থেকে যদি আমরা কোনো যৌক্তিক আচরণ আশা করি, সেটা আমাদের নিজেদের জন্যই একটা হাস্যকর ব্যাপার। তুষার, একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, আপনাদের দুজনের জন্য প্রশ্ন। তুষার, প্রথমে আপনার জন্য। ডিএমপি কমিশনার বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। না দেখেন, আসলে বাংলাদেশে এই গত আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন পদে, এমন দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন মানুষজনকে পদায়ন করা হয়েছে যাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করলে তারা অনেক তলানিতে, এবং অনেক ক্ষেত্রেই মানে সাধারণ মানুষ যাদেরকে ক্লাউন হিসেবে চিহ্নিত করে, এই ধরনের মানুষজনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মানে প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক নানান পদে বসানো হয়েছে। এদের কথাবার্তা আসলে মানে অনেক সময় হয়তো তারা ওই মানে পদের দম্ভে খেই হারিয়ে ফেলেন, কি বলতে কি বলেন মানে হয়তো ওনারা নিজেও বুঝেন না। আবার অনেকে আছে বলার পরে বুঝতে পারেন যে এটা তো কি বলে ফেলেছি, যখন চাপ আসে তখন আবার সেটি কাভার করার জন্য অন্য কথা বলেন। আপনি দেখেন একদম উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের মধ্যেও এর ধরনের কথাবার্তা বলার লোকের অভাব নাই। প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব এমন একজনকে নিয়োগ দিয়েছেন, তার কথাবার্তার কোনো লাগাম নাই। তো এই ধরনের কথাবার্তা আসলে হয় কি যে আপনি তো প্রতিবেশী, বড় প্রতিবেশী হিসেবে আপনার সঙ্গে আপনি রাজনৈতিকভাবে তার যত বিরোধী হন না কেন, আপনাকে এত বৃহৎ একজন প্রতিবেশী, তার সঙ্গে আপনার ধরেন সামাজিক সম্পর্কের বাইরেও অর্থনৈতিক নানান ইস্যু সম্পৃক্ত রয়েছে। ফলে তার সঙ্গে সুসম্পর্ক রাখা, আঞ্চলিক নিজেদের স্বার্থেই
দুই পক্ষেরই প্রয়োজন। তো এই ধরনের কথাবার্তা আসলে দুটি বন্ধু রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অবনতি ঘটায় এবং অবিশ্বাসের জন্ম দেয়। তো এই ধরনের কথাবার্তা যারা বলে তারা আসলে মানে বাংলাদেশকে আসলে আরো দিনে, দিনে অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্যই মূলত তারা কাজ করছে এবং এই যে কথাবার্তাগুলো বলে এদের বেশিরভাগই দেখবেন যে আ আ মানে রাজনৈতিকভাবে তাদের বাংলাদেশের প্রতি দেশপ্রেম বলেন বা বাংলাদেশপন্থী যে চিন্তা এটির মধ্যে তারা নাই। তারাও আছেন একটি বিশেষ গোষ্ঠী। ৭১ এর পরাজিত যে পক্ষ তাদের পৃষ্ঠপোষকতা, তাদের উস্কানিতেই তারা এই ধরনের কথাবার্তা বলেন এবং তারা তাদের কথা কাজে ওই ৭১ এর পরাজিত পক্ষের পারপাস সার্ভ করার চেষ্টা করেন এবং এগুলোর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত হই এবং আন্তর্জাতিক মহলেও আমাদেরকে এই ধরনের কথাবার্তা আমাদেরকে ছোট করে। বদরুল ভাই আপনার কাছে এলাম একদম অনুষ্ঠানের শেষ দিকে। আপনি যদি সংক্ষেপে কিছু বলেন এই বিষয়ে, জি। যে কথা ডিএমপি কমিশনার বলেছে তার না, পরিপ্রেক্ষিতে কিছু আমি বলেন। তাইমুরের সাথে একমত, সম্পূর্ণ একমত, তিনি যা বলেছেন। আর তারপর একটা হচ্ছে, এখন যুদ্ধের কথা বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রথম কথা হচ্ছে যে একজন পুলিশ অফিসার, ডিএমপি কমিশনার, উনি এই বিষয়ে কথা বলবেন কেন? হ্যাঁ, আমাদের এখন এখন যদি দেখা যায় যে কৃষি উপদেষ্টা পররাষ্ট্র বিষয় নিয়ে কথা বলছেন, বা যার যার দায়িত্ব সেটা তারা পালন করবে। পুলিশ কমিশনার যুদ্ধের কথা বলছেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, ভারতের সাথে কি আমরা ওই ওই পরিস্থিতিতে গিয়েছি? এবং এইসব কথা শুনে যেটা হয়, আমাদের, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আশা করি যে আমাদের দেশে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা এই ধরনের পদে আছেন, যেভাবেই তারা ওই পদে গিয়েছেন, পদে বসানো হয়েছে, তাদের কাছ থেকে আমরা একটা একটা খুব কি বলে এটাকে, জ্ঞান গর্ব কথা শুনবো। জ্ঞান গর্ব কথা না শুনলেও মার্জিত ভাষায় কথা শুনবো। এখন এই ধরনের কথা শুনলে যখন বিদেশিরা শুনে বা বিদেশিরা যারা বোঝে, তখন আমাদের মতোই লোককে প্রশ্ন করে যে কেন এই কথা বলছে কেন। তো আমাদের কি লজ্জিত হতে হয়? তো মূল কথা একটাই, যে এই ধরনের কথা, যে যুদ্ধ হবে, ভারতের সাথে যুদ্ধ হবে কেন, ভারতের সাথে কেন যুদ্ধ হবে, বা কোনো দেশের সাথে সম্পর্ক আমাদের খারাপ হবে কেন? আমরা সেটা পররাষ্ট্রনীতির বিষয়, সেটা ভবিষ্যতে সরকার যারা আসবেন তারা এটা দেখবেন। এখন তাদের যার যার দায়িত্ব, যার যেই সব ক্ষেত্রে আছে, সামরিক অফিসার তার দায়িত্ব পালন করবেন, সাংবাদিক তার দায়িত্ব পালন করবেন, পুলিশ কমিশনার তার দায়িত্ব পালন করবে, এবং দেশ যাতে একটা হাস্যকর বস্তুতে পরিণত না হয়, এদের বোঝা উচিত। এবং অনেকেই, এই সরকারের মধ্যে অনেকেই আছেন এমনভাবে কথা বলেন, যেটা কথা শুনলে আমাদের শুধু একটা হাস্যকরই হয় না, আমাদের নিজেরই লজ্জা পেতে হয় যে আমার দেশের মানুষ, সে তো একটা শিক্ষিত মানুষ, একটা লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে এবং এত উচ্চ পদে আছেন, তার মুখ দিয়ে এই কথাগুলো আমাদের কেন শুনতে হচ্ছে? এটা একটা আমাদের লজ্জা লাগে। তাদের হয়তো লজ্জা লাগে না, কিন্তু আমাদের লজ্জা লাগে। এই জন্য আমরা আশা করবো এই ধরনের কথাবার্তা কোনো ব্যক্তি, এই সরকারের হোক বা সরকারের বাইরে হোক, এই ধরনের কথাবার্তার জন্য ভবিষ্যতে আর না বলে সংযত ভাষায় যেন কথা বলেন এবং নিজ বিষয়ে কথা বলেন। এই যে বদরুল ভাইয়ের সঙ্গে আমি জাস্ট একটু যোগ করি। ধরেন ডিএমপির কমিশনার, ডিএমপি তার যেই কাজের এরিয়া, সেইখানে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, চুরি, প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। উনি এগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে চরম ব্যর্থ একজন মানুষ। সেগুলোর দিকে উনার কোনো নজর নাই। সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করে কাজ করা যায়, উনার বাহিনীকে সে কাজে উনি লাগাতে পারেন না। যেই ডিএমপি কমিশনার নিজের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না, এই ছোট, ছোট ছিনতাইকারী, চুরি, আ ধর্ষণকারী তাদেরকে কন্ট্রোল করতে পারেন না। উনি যাচ্ছেন যুদ্ধ করতে। মানে আপনি বুঝেন, মানে এই যে একেকটা একেকজনের কথাবার্তার ধন্যবাদ তুষার এবং ধন্যবাদ বদরুল ভাই। আ হয়েছে কি যে কালার রেভলিউশন এর পর ইউক্রেনে যেরকম একজন কমেডিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে বসানো হয়েছিল, আমাদের বিভিন্ন ছোট বড় বিভিন্ন কমেডিয়ানকে, স্ট্যান্ড আপ কমেডিয়ানকে বসানো হয়েছে। আমরা প্রতিনিয়ত সেই কমেডি সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি, যেটা রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রত্যেক জায়গায়। সেটা আঞ্চলিক পর্যায়ে বলি, আন্তর্জাতিক পর্যায়ে বলি, সর্বত্র কিন্তু আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং সেটা প্রতিনিয়ত হয়ে আসছে। দর্শক শ্রোতাদের কাছে আমরা আসি তারা যেন সতর্ক থাকে, তারা যেন ইনফর্ম থাকে, সত্যি তথ্য যেন তাদের কাছে উঠে আসে। সেজন্য আমরা দর্শক শ্রোতাদের সামনে হাজির হই নানা রকমের তথ্য উপাত্ত নিয়ে। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে বিজয়গাথার অনুষ্ঠানে। আজকে আমরা ৩ জনই